হ্যাঁ, আগের দিন 25 পর্যন্ত হোমওয়ার্ক দেওয়া ছিল, তো তোমাদের বলেছিলাম যে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে, তো কেউ দুজন ছাড়া কেউ পাঠায়নি সেভাবে। তা আমরা আজকে 25 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করছি। 25 নম্বর অঙ্কটা দেখো বইয়ের। মিস্টার এন চ্যাটার্জি ইজ দ্য ওনার অফ 2 হাউসেস, দ্য পার্টিকুলার্স অফ হুইচ ফর দ্য ইয়ার 2000, তোমাদের ইয়ারটা বলেছি, এখন কারেন্ট ইয়ার করে নিতে হবে। আর গিভেন বিলো কম্পুট হিজ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তাহলে হাউস নাম্বার 1 দেওয়া আছে ইউজ ফর সেলফ অকুপাইড ফর রেসিডেন্স, আর হাউস নাম্বার 2 লেট আউট। মিউনিসিপ্যাল ভ্যালু দেওয়া আছে, আমরা হাউস নম্বর 2 সেগুলো বলে দিচ্ছি। 1,92,000, ফেয়ার রেন্ট 1,89,600, রেন্ট রিসিভ 1,94,400, স্ট্যান্ডার্ড রেন্ট 1,86,000। মিউনিসিপ্যাল ট্যাক্স পেইড বাই ওনার দেওয়া আছে 14,500, ডিউ বাট নট পেইড এটা দেওয়া আছে 4,700। ইন্টারেস্ট আর লোন পেইড বাই ওনার 37,600, ডিউ বাট নট পেইড দেওয়া আছে 18,300। রিপেয়ার্স দেওয়া আছে 16,700, এটা আমাদের কোনো কাজে লাগে না। ভ্যাকেন্সি পিরিয়ড 2 মাস দেওয়া আছে, 2 মান্থস। অ্যাডিশনাল ইনফরমেশন ইন রেসপেক্ট অফ দ্য হাউস নম্বর 1, লোন হ্যাজ বিন টেকেন দ্য রিকনস্ট্রাকশন অফ দ্য হাউস। লোনটা 1 নম্বরের জন্য লোন নেওয়া হয়েছে কিসের জন্য? রিকনস্ট্রাকশন, অর্থাৎ একবার কনস্ট্রাকশন হয়ে গেছে, পুনরায় পুনর্নির্মাণ করার জন্য এটা লোনটা নেওয়া হয়েছে। ঠিক আছে, পুনর্নির্মাণ করা, রিকনস্ট্রাকশন, এটা কিন্তু খেয়াল রাখতে হবে 1 নম্বর হাউসে যে লোনটা নেওয়া হয়েছে। আর 2 নম্বরের ক্ষেত্রে ইন রেসপেক্ট অফ হাউস নাম্বার 2, লোন হ্যাজ বিন টেকেন ফ্রম কনস্ট্রাকশন অফ দ্য হাউস। 2 নম্বরে কিন্তু কনস্ট্রাকশন মানে নির্মাণ কার্যের জন্যই বলা হয়েছে। দ্য কনস্ট্রাকশন হ্যাজ বিন কমপ্লিটেড অন December 12, 2007, এই দেওয়া আছে। এবার এখান থেকে আমরা অঙ্কে আসি। অঙ্কে দেখো, প্রথমে করেছি আমার কম্পুটেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অফ মিস্টার এন চ্যাটার্জি ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-2021 রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার 2019-2020 হয়েছে। এ পোর্শনে কী করেছি? এ পোর্শনে লিখেছি আমরা ইনকাম ফ্রম হাউস নাম্বার 1, সেলফ অকুপাইড। সেলফ অকুপাইডের ক্ষেত্রে আগে অঙ্ক করেছিলাম কতদিন, যা করা হয় নেট অ্যানুয়াল ভ্যালু সরাসরি 0 অর্থাৎ নীল লিখতে হয়, তার থেকে ডিডাকশন বাদ যায় আন্ডার সেকশন 24। ডিডাকশন কী আছে? ডিডাকশন শুধুমাত্র একটাই যায়, এখানে হচ্ছে ইন্টারেস্ট অন লোন আন্ডার সেকশন 24B। এইবার এখানে আগের দিন যখন অঙ্ক বলেছিলাম ইন্টারেস্ট অন লোন, আমি বলে দিয়েছিলাম, বারবার করে বলেছিলাম যে রিকনস্ট্রাকশন, এখানে যদি কনস্ট্রাকশন হতো বাড়িটা, তাহলে কিন্তু সেই কনস্ট্রাকশন যদি হয় এবং কনস্ট্রাকশনটা যদি 3 বছরের মধ্যে শেষ করা হয়, তাহলে তার ইন্টারেস্ট অন লোন কতটা হবে? যা হয়েছে তার 1/5 অথবা 1.5 লাখ টাকা এর মধ্যে যেটা কম, মানে এই দুটোর মধ্যে যেটা কম সেটাই আসবে এখানে। ঠিক আছে, আগের দিন বলেছিলাম ইন্টারেস্ট অন লোন আলাদা করে যখন পড়িয়েছিলাম, সেখানে আগের অঙ্কের দিনে বলে আছে, খেয়াল আছে কিনা তোমাদের? যদি না থাকে আমি আগের দিন যা বলেছিলাম আরেকবার শুনে নেবে, শুনে নিয়ে তারপরে অঙ্কগুলো করবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে। আর এখানে তাহলে প্রথম কন্ডিশনটা কী ছিল? মানে প্রথম কন্ডিশনটি ছিল যে 3 বছরের মধ্যে নির্মাণ কার্য শুরু। এখানে কিন্তু নির্মাণ কার্য হচ্ছে, পুনর্নির্মাণ করা হচ্ছে। তাহলে পুনর্নির্মাণ যেহেতু করা হচ্ছে, তাহলে এখানে প্রথম যে পরিস্থিতি বা শর্ত সেটা বাতিল পুরোপুরি। তাহলে এখানে রিকনস্ট্রাকশনের জন্য দ্বিতীয় শর্ত যেটা ছিল যে মোট সুদের পরিমাণ এবং 30,000 টাকা এদের মধ্যে যেটা কম হবে সেটা বাদ যাবে। তাহলে এখানে 30,000 টাকা শুধু বাদ যাবে, কারণ এটি যে রিকনস্ট্রাকশনের জন্য নেওয়া হয়েছে লোনটা। মাথায় যেন থাকে সবসময় যে রিকনস্ট্রাকশনের জন্য যদি নেওয়া হয় তাহলে 30,000 টাকা পর্যন্ত ম্যাক্সিমাম বাদ দেওয়া যেতে পারে। তাহলে 30,000 টাকা বাদ দেবো। ঠিক আছে, এখানে 30,000 টাকা বাদ দিচ্ছি, কারণ কি ইন্টারেস্ট অন লোন দেখো, কারণ 45,200 ছিল আর 25,700 ছিল। তাহলে এর থেকে দুটোর মধ্যে কম কোনটা? 30,000 টাকা, 30,000 বাদ দিলাম। বি নম্বর কোশ্চেনে দেখো লিখেছি ইনকাম ফ্রম হাউস নাম্বার 2, লেট আউট কোশ্চেন। সেখানে গ্রস অ্যানুয়াল ভ্যালু নির্ণয় করতে হয়। গ্রস অ্যানুয়াল ভ্যালু নোটে নিচে চলে এসো, নোটে দেখো লেখা রয়েছে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট স্টেপ 1-এ। রিজনেবল এক্সপেক্টেড রেন্ট দেখো মিউনিসিপ্যাল ভ্যালু এবং ফেয়ার রেন্ট দুটোর মধ্যে যেটা বড়, কোনটা বড়?
1,92,000 এবং 1,89,600, বড় 1,92,000। আবার স্ট্যান্ডার্ড রেন্ট আছে 1,86,000, তাই তো? তাহলে স্ট্যান্ডার্ড রেন্ট হচ্ছে 1,86,000, তাহলে 1,92,000 আর 1,86,000-এর মধ্যে যেটা কম স্ট্যান্ডার্ড রেন্ট, তাহলে সেটাই হচ্ছে কি রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। তাই লিখেছি দেখো 1,86,000। এইখানে বারবার করে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বার করতে গেলে বারবার খেয়াল রাখবে মিউনিসিপ্যাল ভ্যালু এবং ফেয়ার রেন্ট এই দুটোর মধ্যে যেটা বড় সেইটাকে আলাদা রাখতে হবে, এবং স্ট্যান্ডার্ড রেন্ট যদি থাকে তাহলে স্ট্যান্ডার্ড রেন্ট আর আগে যেটা বার করলাম তার মধ্যে যেটা কম সেটাই হচ্ছে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। আমি বারবার আগে অঙ্কগুলোতে করিয়েছি, এবং প্রথম দিন যে ক্লাসটা নেওয়া হয়েছে সেই ক্লাসের ভিডিওটা বা অডিও যা যা বলেছি সেটা যদি আরেকবার ফলো করো, বারবার করে ফলো করো, তাহলে মাথায় পরিষ্কার ঢুকে যাবে। ঠিক আছে, বুঝতে নিশ্চয়ই পেরেছো? আচ্ছা, 1,86,000 লিখেছি, তার থেকে হচ্ছে অ্যাকচুয়াল রেন্ট রিসিভড। এবার অ্যাকচুয়াল রেন্ট রিসিভ দেখো, রেন্ট রিসিভ দেওয়া আছে 1,94,400। এটা এখানে বলেছে ভ্যাকেন্সি পিরিয়ড 2 মাস, তার মানে কি এটা অ্যাকচুয়াল রেন্ট রিসিভ অর রিসিভেবল কথাটা লিখছি, মানে কত হতে পারতো। তাহলে এখানে 10 মাসের রেন্টটা পেয়েছি, কিন্তু আমাদের 12 মাসের রেন্টটা নিয়ে আসতে হবে, যেহেতু বছরে হিসাব করতে হয়। তাহলে 12 মাসে কত হয় সেটাকে কী হয়েছে 10 দিয়ে ভাগ করে 12 দিয়ে গুণ করেছে, বেরিয়েছে 2,33,280। তাহলে স্টেপ 1 আর স্টেপ 2 এর মধ্যে কোনটা বড়? স্টেপ 2টা বড়, তাই স্টেপ 3 এখানে যেহেতু ভ্যাকেন্সি পিরিয়ড আছে তাহলে স্টেপ 3 করতে হয়। তাহলে হায়ার অফ স্টেপ 1 এবং স্টেপ 2 এর মধ্যে স্টেপ 2টা বড়, তাই লিখেছি 2,33,280। এর থেকে লস বাদ দিতে হয়, লস ডিউ টু ভ্যাকেন্সি কত ছিল 2 মাস, তাহলে 12 মাসের জন্য ছিল 2,33,280, তার 2 মাসের জন্য কত বেরিয়েছে দেখো 38,880। তাহলে এটা বাদ দিয়ে হয়েছে কি 1,94,400। এটাই হচ্ছে গ্রস অ্যানুয়াল ভ্যালু, তাই লিখেছি আমরা অঙ্কে। এবার এসে যাবে গ্রস অ্যানুয়াল ভ্যালু, দেখো লেখা আছে 1,94,400। এর থেকে কী বাদ দিতে হয়? মিউনিসিপ্যাল ট্যাক্স পেইড বাই ওনার। এখানে কিন্তু পেইড কথাটার উপর জোর দিতে হবে, কোনো রকম এরিয়ার আসবে না, শুধুমাত্র ওনার যেটুকুনি পেড করেছে সেটাই আসবে। দেখো 14,500 পেড করেছে, সেইটুকুনি নিয়ে এসেছি, তাহলে 14,500 বাদ দিলাম, তাহলে হচ্ছে 1,79,900 বেরোলো। এটা হচ্ছে নেট অ্যানুয়াল ভ্যালু। এর থেকে ডিডাকশান অফ 24 যে ডিডাকশান আছে আন্ডার সেকশন 24, এগুলো বাদ যাবে। প্রথমে হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশান আন্ডার সেকশন 24A, এটা সবসময় নেট অ্যানুয়াল ভ্যালু 30% হয়। তো নেট অ্যানুয়াল ভ্যালু বেরিয়েছে 1,79,900, তার 30% করেছি, বেরিয়েছে 53,970। ঠিক আছে। আর ইন্টারেস্ট অ্যান্ড লোন 24Bতে এখানে দেখো দেওয়া আছে পেইড বাই ওনার আর ডিউ বাট নট পেইড, মানে যেটুকুনি বকেয়া ছিল প্লাস এবছর যেটা পেড করেছে মালিক। তাহলে দুটো একসাথে যোগ করেছি আমরা 37,600 প্লাস 18,300 যোগ করে হয়েছে 55,900। তাহলে এবার এই দুটো যোগ করে পরের কলমে লেখা হয়েছে 1,09,870। এটা ওপর থেকে বাদ দেওয়া হয়েছে, বাদ দিয়ে পেয়েছি আমরা 70,030। তাহলে এটা হলো 70,030 হলো ইনকাম ফ্রম হাউস নাম্বার 2, আর হাউস নাম্বার 1-এ ছিল -30,000। তাহলে দুটো যোগ করে হচ্ছে 40,030। এটাই হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। বুঝতে পেরেছো নিশ্চয়ই? না বুঝলে প্রশ্ন করো। হ্যাঁ, দেখো এখানে 3টে হাউসের কথা বলা হয়েছে। অ্যাজ ইউজুয়াল আমরা যা করে থাকি, প্রথমে লিখেছি কম্পুটেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অফ মিস্টার এক্স ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-2021 রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার 2019-2020। এবার 3টে হাউসের কথা বলা হয়েছে। প্রথমে দেখো লিখেছি নাম্বার এতে ইনকাম ফ্রম হাউস নাম্বার 1। এখানে সেলফ অকুপাইড হাউস নাম্বার 1 বলা দেওয়া আছে হাউ ইউজড ফর সেলফ অকুপাইড। এখানে শুরু হয় নেট অ্যানুয়াল ভ্যালু, লিখে দিয়েছি নীল। এবার লেস ডিডাকশান আন্ডার সেকশন 24। এখানে ডিডাকশানে আছে ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল আন্ডার সেকশন 24B। এখানে যা দেওয়া আছে দেখো 25,700, আমরা সেটাই দিয়ে দিয়েছি। পরেরটা 2 নম্বর হাউস যেটা আছে, সেখানে আছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ইনকাম ফ্রম হাউস নাম্বার 2 লেট আউট ফর রেসিডেন্স। এটা শুরু হয় কি দিয়ে? আমরা আগে অনেকগুলো অঙ্ক করেছি। শুরু হয় হচ্ছে গ্রস অ্যানুয়াল ভ্যালু দিয়ে।
গ্রস অ্যানুয়াল ভ্যালু কীভাবে তৈরি মানে কীভাবে নির্ণয় করি সেটা নোট 1 দিয়েছি। নোট 1 নিচে লিখেছি দেখো, ক্যালকুলেশন ফর গ্রস অ্যানুয়াল ভ্যালু ফর হাউস নম্বর 2, রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, হায়ার আপ মিউনিসিপ্যাল ভ্যালু অ্যান্ড ফেয়ার রেন্ট। এখানে দুটোই দেওয়া আছে, স্ট্যান্ডার্ড রেন্ট নেই বলে আমি শুধু লিখেছি হায়ার আপ মিউনিসিপ্যাল ভ্যালু অ্যান্ড ফেয়ার রেন্ট। দুটোর মধ্যে বড় কোনটা? বড় হচ্ছে এখানে 84,000। আর অ্যাকচুয়াল রেন্ট রিসিপ্ট পাওয়া গেছে দেখো, এখানে দেওয়া আছে 82,800। তাহলে এই 84,000 আর 82,800 যেটা বড় সেটাই হচ্ছে আমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালু। তাই লেখা আছে এখানে 84,000, আমরা এখানে নিয়ে নিয়েছি 84,000। লেস মিউনিসিপ্যাল ট্যাক্স পেইড বাই ওনার, এখানে বলে দিয়েছে 10% অফ দ্য মিউনিসিপ্যাল ভ্যালু। তাহলে মিউনিসিপ্যাল ভ্যালু কত ছিল? 84,000। 84,000 থেকে আমরা বাদ 10% করেছি, 10% বাদ দিলে 8,400 বাদ দিয়েছি। এখানে এসছে এটা হচ্ছে নেট অ্যানুয়াল ভ্যালু। এর থেকে ডিডাকশান বাদ দিয়েছি কত? ডিডাকশান কী আছে? দুটো ডিডাকশান আছে 24-এর। হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশান, এটা নেট অ্যানুয়াল ভ্যালু 30% হয়, আমরা এখানে করেছি। এটা বেরিয়েছে 22,680। আর 2 নম্বরে হচ্ছে ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল আন্ডার সেকশন 24B, এটা হচ্ছে 13,800। এই দুটো যোগ করে এখানে নিয়ে এসেছি 36,480, বিয়োগ করে 39,120। এবার 3 নম্বর হাউস, এখানে তাই লিখেছি ইনকাম ফ্রম হাউস নম্বর 3 লেট আউট ফর বিজনেস। এটারও গ্রস অ্যানুয়াল ভ্যালু অ্যাজ ইউজুয়াল যেভাবে করে থাকি আগেরগুলো সেভাবেই করব। ভ্যালু নির্ণয় করেছি, নোট 2 দিয়েছি। নোট 2তে এখানে লিখেছি দেখো, ক্যালকুলেশন ফর গ্রস অ্যানুয়াল ভ্যালু অফ হাউস নাম্বার 3, রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। এখানে দুটো দেওয়া আছে, হায়ার অফ মিউনিসিপ্যাল ভ্যালু আর ফেয়ার রেন্টে দুটো দেওয়া আছে। দুটোর মধ্যে বড় কোনটা দেখতেই পাচ্ছি, এখানে বড় হচ্ছে 98,400। আর অ্যাকচুয়াল রেন্ট রিসিভ করে পেয়েছি কত? 1,05,600। তো দুটোর মধ্যে কোনটা বড়? অবশ্যই 1,05,600, এটা বড়। তাহলে এটাই হচ্ছে গ্রস অ্যানুয়াল ভ্যালু, তাই এটা লিখেছি এখানে। এর থেকে কী হচ্ছে? এর থেকে লেস মিউনিসিপ্যাল ট্যাক্স। মিউনিসিপ্যাল ট্যাক্স কত হচ্ছে? 10% অফ মিউনিসিপ্যাল ভ্যালু। মিউনিসিপ্যাল ভ্যালু ছিল 96,000, তার 10% হচ্ছে 9,600, বাদ দিয়েছি। বাদ দিয়ে এসছে এখানে 96,000 বেরিয়েছে। এটা হচ্ছে নেট অ্যানুয়াল ভ্যালু। এর থেকে ডিডাকশান বাদ দিয়েছি। ডিডাকশান কী আছে? 24A-তে আছে, এই যে নেট অ্যানুয়াল ভ্যালু 96,000, তার 30% করেছি, কত বেরিয়েছে? 28,800। আর ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল দেওয়াই আছে, এটা হচ্ছে 18,700, যোগ করে 47,500। এবার এটা থেকে এটা বিয়োগ করেছি, বেরিয়েছে হচ্ছে 48,500। এবার এইটা 25,700, 39,120 এবং 48,500, এই তিনটে হাউস। একটা সেলফ অকুপাইড হচ্ছে নেগেটিভ ফিগার দেওয়া আছে, আর এটা পজিটিভ ফিগার দুটো, এগুলো যোগ করেছি, যোগ করে এসছে 61,920। এটাই হচ্ছে তোমাদের ইনকাম ফ্রম হাউস প্রপার্টিস। বইয়ের 29 নম্বর অঙ্কটা দেখো, দেওয়া আছে মিস্টার করণ শর্মা ইজ দ্য ওনার অফ 2 হাউসেস, দ্য পার্টিকুলার অফ হুইচ ফর দ্য ইয়ার। তোমাদেরকে তো বলে দিয়েছি আগে, যাই থাক না কেন অ্যাসেসমেন্ট ইয়ার হবে 2020-21 অ্যান্ড গিভেন বিলো, আর প্রিভিয়াস ইয়ার হবে 2019-20। কম্পিউট হিজ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। এখানে হাউ ইউজড, হাউস নাম্বার 1 দেওয়া হচ্ছে সেলফ অকুপাইড ফর রেসিডেন্স, হাউস নাম্বার 2 লেট আউট। মিউনিসিপ্যাল ভ্যালু হাউস নাম্বার 1 3,60,000, হাউস নাম্বার 2 3 লাখ। ফেয়ার রেন্ট 3,78,000, 2,94,000, এরকম দেওয়া আছে। অ্যানুয়াল রেন্ট
মিউনিসিপ্যাল ট্যাক্স দেওয়া আছে 10% অফ মিউনিসিপ্যাল ইন্টারেস্ট অ্যান্ড লোন, আনরিয়েলাইজড রেন্ট, ভ্যাকেন্সি পিরিয়ড। অ্যাডিশনাল ইনফরমেশনে আছে লোন অফ 20 lakh has been taken for the construction of the house number 1 on April 5, 2002. The construction has been completed on May 12, 2007. Interest and loan for the house 2 includes এরিয়ার ইন্টারেস্ট অফ রুপিস 15,700, মানে 15,700। এই যে আগের ইন্টারেস্ট অ্যান্ড লোন রয়েছে 72,300 সেকেন্ড হাউসে, তার মধ্যে গত বছরেরটা মানে এরিয়ার ইন্টারেস্টটা এটা ঢোকানো আছে, মানে 15,700 এর মধ্যে ইনক্লুড করা আছে। এই হচ্ছে ইনফরমেশন। তাহলে আমরা যখন অঙ্কটা করি, অঙ্ক করতে গেলে প্রথমে যা ছক একই অ্যাজ ইউজুয়াল যেরকমভাবে করে থাকি, প্রথমে কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অফ মিস্টার করণ শর্মা ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-2021 রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার 2019-2020। এবার প্রথমে আছে নাম্বার এতে ইনকাম ফ্রম হাউস নাম্বার 1 সেলফ অকুপাইড। তো সেলফ অকুপাইডে কোনো ঝামেলা নেই, একদম শুরু হয় নেট অ্যানুয়াল ভ্যালু বা অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু দিয়ে শুরু হয়, সেটা সবসময় নীল হয়। হ্যাঁ, তার থেকে ডিডাকশান বাদ যায় হচ্ছে আন্ডার সেকশন 24 এর একটাই বাদ যায়, সেটা হচ্ছে ইন্টারেস্ট অ্যান্ড লোন আন্ডার সেকশন 24B। এখানে ইন্টারেস্ট অ্যান্ড লোন দেখো, লোন বলেছে 20 লাখ টাকা নেওয়া হয়েছে হাউস নম্বর 1-এর জন্য, 2002-এর এপ্রিল মাসে নেওয়া হয়েছে 5ই এপ্রিল, কিন্তু কনস্ট্রাকশন কমপ্লিট হয়েছে 2007-এর 12 মে। তাহলে দেখা যাচ্ছে এটা 3 বছরের মধ্যে কমপ্লিট হয়নি। আমি আগের দিন যখন ইন্টারেস্ট অ্যান্ড লোন সম্বন্ধে বলেছিলাম, তখন বলেছিলাম যে এটা 3 বছরের মধ্যে যদি কমপ্লিট হয়, তাহলে আগের দিন বলেছিলাম, কি খেয়াল আছে কি, যদি 3 বছরের মধ্যে কমপ্লিট হয় তাহলে কী করা হবে বলে দেওয়া হয়েছে যে মোট সুদের পরিমাণ মানে হচ্ছে বর্তমান বছরে যেটা পেমেন্ট করতে হবে তার সঙ্গে যদি কোনো এরিয়ার থাকে তার যোগ করে তার 1/5 অথবা 1,50,000, এই দুইয়ের মধ্যে যেটি কম সেটা বাদ যাবে। কিন্তু এইখানে অঙ্কের ক্ষেত্রে কী আছে, এখানে অঙ্কে বলা আছে যে 2002-এর 5ই এপ্রিল শুরু হয়েছিল, শেষ হয়েছে 2007-এর 12ই মে। তাহলে 3 বছরের মধ্যে কমপ্লিট হয়নি, তাহলে শর্তটা পূরণ হয়নি। তাহলে এখানে মোট সুদের পরিমাণ 30,000 টাকা, 30,000 টাকা। আর এই যে দেওয়া আছে বইয়ে দেওয়া আছে 65,800, এই দুইয়ের মধ্যে যেটা কম সেটা বাদ যাবে। তাহলে কত বাদ যাবে? 30,000 টাকা বাদ যাবে। তাই দেখো লিখেছি নীলের পরে 30,000 টাকা বাদ দিয়েছি। তাহলে ইনকাম ফ্রম হাউস নাম্বার 1 কত এসছে? -30,000 এসছে। 2 নম্বর বিতে ইনকাম ফ্রম হাউস নাম্বার 2 লেট আউট প্রপার্টি। এখানে কী করতে হয় হচ্ছে গ্রস অ্যানুয়াল ভ্যালু নির্ণয় করতে হয়, সেটা আমরা নিচে নোটের মাধ্যমে করি। সেখানে দেখো নোটে চলে যাও, নোটে দেখো লেখা আছে ক্যালকুলেশন ফর গ্রস অ্যানুয়াল ভ্যালু অফ হাউস নাম্বার 2। তাহলে এখানে স্টেপ 1 রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বার করতে গেলে কী করতে হয় যে মিউনিসিপ্যাল ভ্যালু, ওই যে হায়ার অফ মিউনিসিপ্যাল ভ্যালু অ্যান্ড ফেয়ার রেন্ট সাবজেক্ট টু দ্য ম্যাক্সিমাম অফ স্ট্যান্ডার্ড রেন্ট। এবার দেখো এখানে মিউনিসিপ্যাল ভ্যালু দেওয়া আছে 3 লাখ টাকা আর ফেয়ার রেন্ট আছে 2,94,000 টাকা। তাহলে দুটোর মধ্যে কোনটা বড়? দুটোর মধ্যে বড় অবশ্যই 3 লাখ টাকা। আর এখানে সাবজেক্ট স্ট্যান্ডার্ড রেন্ট নেই, তাহলে এখানে শুধুমাত্র 3 লাখ টাকাই আসবে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। বোঝা গেছে নিশ্চয়ই। স্টেপ 2 অ্যাকচুয়াল রেন্ট রিসিভড। অ্যাকচুয়াল রেন্ট রিসিভ করেছে দেখো 12 মাসের জন্য 3,36,000 টাকা, তাই তো? সব সময় ভাবতে অ্যাকচুয়াল রেন্ট রিসিভ কত হতো 12 মাসে, সবসময় এটা আগে নির্ণয় করে। এখানে 12 মাসের বলেই দেওয়া আছে 3,36,000 টাকা। তাহলে তার থেকে আনরিয়ালাইজড রেন্ট মানে পায়নি কত? 14,000 টাকা। তাহলে বাদ দিয়েছে 3,22,000 টাকা। তাহলে স্টেপ 3-তে কী করবো আমরা? যেহেতু ভ্যাকেন্সি পিরিয়ড আছে, তাহলে আর একটা স্টেপ করতে হবে। স্টেপ 3 এখানে হচ্ছে স্টেপ 1 এবং স্টেপ 2-র মধ্যে যেটা বড় সেটাকে নিতে হবে। কোনটা বড়? 3 লাখ এবং 3,22,000 মধ্যে বড় হচ্ছে 3,22,000, তাই জন্য আমরা 3,22,000 নিয়েছি। হায়ার ভ্যালু ক্যালকুলেটেড ইন স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2 3,22,000। এর থেকে লস ডিউ টু ভ্যাকেন্সি পিরিয়ড দেওয়া বলা আছে অঙ্কে 2 মাস ছিল। 2 মাস 12 মাসের জন্য ভাড়া ছিল 3,36,000, তাহলে 2 মাসের জন্য কত? তাহলে এটাকে 2/12 দিয়ে করলে এভাবে বেরোচ্ছে 56,000। তাহলে 3,22,000 থেকে 56,000 বাদ দিলে 2,66,000। এটাই হচ্ছে গ্রস অ্যানুয়াল ভ্যালু। বোঝা গেছে?
এবার এখানে গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে সেই ফরম্যাট অনুযায়ী লেস মিউনিসিপ্যাল ট্যাক্স পেইড বাই ওনার, এখানে বলে দেয়নি কে পে করেছে, টেন্যান্ট না ওনার, মনে হচ্ছে আমরা ওনারই পেড করেছে, তাহলে এটা বলে দিয়েছে আমাদের কত 10% অফ মিউনিসিপ্যাল ভ্যালু। মিউনিসিপ্যাল ভ্যালু কত ছিল 3 লাখ টাকা, 3 লাখ আর 10% হচ্ছে কত 30,000 টাকা, বাদ দিয়েছি দেখো 2,66,000 থেকে 30,000 বাদ গেছে 2,34,000 টাকা। তাহলে এটা কী বেরোলো 2,36,000, এটা হচ্ছে নেট অ্যানুয়াল ভ্যালু অর অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু। এর থেকে কী বাদ যাবে লেস ডিডাকশান আন্ডার সেকশন 24, এর দুটো আছে, প্রথমটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশান আন্ডার সেকশন 24A, এটাও হচ্ছে অ্যানুয়াল ভ্যালু যা হয় তার 30%। তাহলে অ্যানুয়াল ভ্যালু কত বেরিয়েছিল নেট অ্যানুয়াল ভ্যালু 2,36,000 তা ইন্টু 3500, তাহলে এখানে হয়েছে 70,800। আর ইন্টারেস্ট অন লোন, এখানে দেখো ক্লজে সে বিতে বলা আছে অ্যাডিশনাল ইনফরমেশন ইন্টারেস্ট অন লোন ফর দ্য হাউস নাম্বার 2 ইনক্লুডস এরিয়ার ইন্টারেস্ট, তাহলে যেটা বলা আছে 72,300 তার মধ্যেই কিন্তু ওই 15,700 ঢোকানো আছে, নতুন করে যোগ করার দরকার নেই। তাহলে পুরোটাই নিয়েছি 72,300, দুটো যোগ করা হয়েছে, যোগ করে 1,43,100, এটা 2,36,000 থেকে বিয়োগ করে বেরিয়েছে 92,900, এটাই হচ্ছে ইনকাম ফ্রম হাউস নাম্বার 2। তাহলে ইনকাম ফ্রম হাউস নাম্বার 1 ছিল -30,000 আর এটা বেরিয়েছে 92,600 প্লাস, তাহলে এটা বিয়োগ করে বেরোচ্ছে 62,900, এটাই হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টিস। নিশ্চয়ই বুঝতে পেরেছ? ঠিক আছে। বইয়ের 29 নম্বর অঙ্কটা দেখো, দেওয়া আছে মিস্টার করণ শর্মা ইজ দ্য ওনার অফ 2 হাউসেস, দ্য পার্টিকুলার অফ হুইচ ফর দ্য ইয়ার, তোমাদের ক্ষেত্রে বলে দিয়েছি আগে যাই থাকুক না কেন অ্যাসেসমেন্ট ইয়ার হবে 2020-21 অ্যান্ড গিভেন বিলো, আর প্রিভিয়াস ইয়ার হবে 2019-20। কম্পিউট হিজ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। এখানে হাউ ইউজড হাউস নাম্বার 1 দেওয়া হচ্ছে সেলফ অকুপাইড ফর রেসিডেন্স, হাউস নাম্বার 2 লেট আউট। মিউনিসিপ্যাল ভ্যালু হাউস নাম্বার 1 3,60,000, হাউস নাম্বার 2 3 লাখ। ফেয়ার রেন্ট 3,78,000, 2,94,000 এরকম দেওয়া আছে। অ্যানুয়াল রেন্ট মিউনিসিপ্যাল ট্যাক্স দেওয়া আছে 10% অফ মিউনিসিপ্যাল ইন্টারেস্ট অ্যান্ড লোন আনরিয়েলাইজড রেন্ট ভ্যাকেন্সি পিরিয়ড। অ্যাডিশনাল ইনফরমেশনে আছে লোন অফ 20 lakh has been taken for the construction of the house number 1 on April 5, 2002. The construction has been completed on May 12, 2007. Interest and loan for the house 2 includes area interest of rupees 15,700, মানে 15,700। এই যে আগের ইন্টারেস্ট অ্যান্ড লোন রয়েছে 72,300 সেকেন্ড হাউসে, তার মধ্যে গত বছরেরটা মানে এরিয়ার ইন্টারেস্টটা এটা ঢোকানো আছে, মানে 15,700 এর মধ্যে ইনক্লুড করা আছে। এই হচ্ছে ইনফরমেশন। তাহলে আমরা যখন অঙ্কটা করি, অঙ্ক করতে গেলে প্রথমে যা ছক একই অ্যাজ ইউজুয়াল যেরকমভাবে করে থাকি, প্রথমে কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অফ মিস্টার করণ শর্মা ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-2021 রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার 2019-2020। এবার প্রথমে আছে নাম্বার এতে ইনকাম ফ্রম হাউস নাম্বার 1 সেলফ অকুপাইড। তো সেলফ অকুপাইডে কোনো ঝামেলা নেই, একদম শুরু হয় নেট অ্যানুয়াল ভ্যালু বা অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু দিয়ে শুরু হয়, সেটা সবসময় নীল হয়। হ্যাঁ, তার থেকে ডিডাকশান বাদ যায় হচ্ছে আন্ডার সেকশন 24 এর একটাই বাদ যায়, সেটা হচ্ছে ইন্টারেস্ট অ্যান্ড লোন আন্ডার সেকশন 24B। এখানে ইন্টারেস্ট অ্যান্ড লোন দেখো, লোন বলেছে 20 লাখ টাকা নেওয়া হয়েছে হাউস নাম্বার 1-এর জন্য, 2002-এর এপ্রিল মাসে নেওয়া হয়েছে 5ই এপ্রিল, কিন্তু কনস্ট্রাকশন কমপ্লিট হয়েছে 2007-এর 12 মে। তাহলে দেখা যাচ্ছে এটা 3 বছরের মধ্যে কমপ্লিট হয়নি। আমি আগের দিন যখন ইন্টারেস্ট অ্যান্ড লোন সম্বন্ধে বলেছিলাম তখন বলেছিলাম যে এটা 3 বছরের মধ্যে যদি কমপ্লিট হয়, তাহলে আগের দিন বলেছিলাম, কি খেয়াল আছে কি, যদি 3 বছরের মধ্যে কমপ্লিট হয় তাহলে কি করা হবে বলে দেওয়া হয়েছে যে মোট সুদের পরিমাণ মানে হচ্ছে বর্তমান বছরে যেটা পেমেন্ট করতে হবে তার সঙ্গে যদি কোনো এরিয়ার থাকে তার যোগ করে তার 1/5 অথবা 1,50,000, এই দুইয়ের মধ্যে যেটি কম সেটা বাদ যাবে। কিন্তু এইখানে অঙ্কের ক্ষেত্রে কী আছে, এখানে অঙ্কে বলা আছে যে 2002-এর 5ই এপ্রিল শুরু
হয়েছিল, শেষ হয়েছে 2007-এর 12ই মে। তাহলে 3 বছরের মধ্যে কমপ্লিট হয়নি, তাহলে শর্তটা পূরণ হয়নি। তাহলে এখানে মোট সুদের পরিমাণ 30,000 টাকা, 30,000 টাকা। আর এই যে দেওয়া আছে, বইয়ে দেওয়া আছে 65,800, এই দুয়ের মধ্যে যেটা কম সেটা বাদ যাবে। তাহলে কত বাদ যাবে? 30,000 টাকা বাদ যাবে। তাই দেখো লিখেছি ডিলের পরে 30,000 টাকা বাদ দিয়েছি। তাহলে ইনকাম ফ্রম হাউস নাম্বার 1 কত এসছে? -30,000 এসছে। 2 নম্বর বিতে ইনকাম ফ্রম হাউস নাম্বার 2 লেট আউট প্রপার্টি। এখানে কী করতে হয় হচ্ছে গ্রস অ্যানুয়াল ভ্যালু নির্ণয় করতে হয়। সেটা আমরা নিচে নোটের মাধ্যমে করি। সেখানে দেখো নোটে চলে যাও, নোটে দেখো লেখা আছে ক্যালকুলেশন ফর গ্রস অ্যানুয়াল ভ্যালু অফ হাউস নাম্বার 2। তাহলে এখানে স্টেপ 1 রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বার করতে গেলে কী করতে হয়, যে মিউনিসিপ্যাল ভ্যালু, ওই যে হায়ার অফ মিউনিসিপ্যাল ভ্যালু অ্যান্ড ফেয়ার রেন্ট সাবজেক্ট টু দ্য ম্যাক্সিমাম অফ স্ট্যান্ডার্ড রেন্ট। এবার দেখো এখানে মিউনিসিপ্যাল ভ্যালু দেওয়া আছে 3 লাখ টাকা, আর ফেয়ার রেন্ট আছে 2,94,000 টাকা। তাহলে দুটোর মধ্যে কোনটা বড়? দুটোর মধ্যে বড় অবশ্যই 3 লাখ টাকা। আর এখানে সাবজেক্ট স্ট্যান্ডার্ড রেন্ট নেই, তাহলে এখানে শুধুমাত্র 3 লাখ টাকাই আসবে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। বোঝা গেছে নিশ্চয়ই। স্টেপ 2 অ্যাকচুয়াল রেন্ট রিসিভ। অ্যাকচুয়াল রেন্ট রিসিভ করেছে দেখো 12 মাসের জন্য 3,36,000 টাকা। তাই তো সব সময় ভাবতে অ্যাকচুয়াল রেন্ট রিসিভ কত হতো 12 মাসে, সবসময় এটা আগে নির্ণয় করে। এখানে 12 মাসের বলেই দেওয়া আছে 3,36,000 টাকা। তাহলে ক্ষেত্রে তার থেকে আনরিয়ালাইজড রেন্ট মানে পাইনি কত? 14,000 টাকা। তাহলে বাদ দিয়েছি, বাদ দিয়েছে 3,22,000 টাকা। তাহলে স্টেপ 3-তে কী করবো আমরা? যেহেতু ভ্যাকেন্সি পিরিয়ড আছে, তাহলে আর একটা স্টেপ করতে হবে। স্টেপ 3 এখানে হচ্ছে স্টেপ 1 এবং স্টেপ 2-র মধ্যে যেটা বড় সেটাকে নিতে হবে। কোনটা বড়? 3 লাখ এবং 3,22,000-এর মধ্যে বড় হচ্ছে 3,22,000। তাই জন্য আমরা 3,22,000 নিয়েছি। হায়ার ভ্যালু ক্যালকুলেটেড ইন স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2 3,22,000। এর থেকে লস ডিউ টু ভ্যাকেন্সি পিরিয়ড দেওয়া বলা আছে অঙ্কে 2 মাস ছিল। 2 মাস, 12 মাসের জন্য ভাড়া ছিল 3,36,000। তাহলে 2 মাসের জন্য কত? তাহলে এটাকে 2/12 দিয়ে করলে এবার বেরোচ্ছে 56,000। তাহলে 3,22,000 থেকে 56,000 বাদ দিলে 2,66,000। এটাই হচ্ছে গ্রস অ্যানুয়াল ভ্যালু। বোঝা গেছে? এবার এখানে গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে সেই ফর্ম্যাট অনুযায়ী লেস মিউনিসিপ্যাল ট্যাক্স পেইড বাই ওনার। এখানে বলে দেয়নি কে পে করেছে, টেন্যান্ট না ওনার। মনে হচ্ছে আমরা ওনারই পেড করেছে। তাহলে এটা বলে দিয়েছে আমাদের কত? 10% অফ মিউনিসিপ্যাল ভ্যালু। মিউনিসিপ্যাল ভ্যালু কত ছিল? 3 লাখ টাকা। 3 লাখ আর 10% হচ্ছে কত? 30,000 টাকা। বাদ দিয়েছি দেখো 2,66,000 থেকে 30,000 বাদ গেছে 2,34,000 টাকা। তাহলে এটা কী বেরোলো? 2,36,000। এটা হচ্ছে নেট অ্যানুয়াল ভ্যালু অর অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু। এর থেকে কী বাদ যাবে? লেস ডিডাকশান আন্ডার সেকশন 24। এর দুটো আছে, প্রথমটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশান আন্ডার সেকশন 24A। এটাও হচ্ছে অ্যানুয়াল ভ্যালু যা হয় তার 30%। তাহলে অ্যানুয়াল ভ্যালু কত বেরিয়েছিল? নেট অ্যানুয়াল ভ্যালু 2,36,000 তা ইন্টু 3500। তাহলে এখানে হয়েছে 70,800। আর ইন্টারেস্ট অন লোন, এখানে দেখো ক্লজে সেই বিতে বলা আছে অ্যাডিশনাল ইনফরমেশন ইন্টারেস্ট অন লোন ফর দ্য হাউস নাম্বার 2 ইনক্লুডস এরিয়ার ইন্টারেস্ট। তাহলে যেটা বলা আছে 72,300, তার মধ্যেই কিন্তু ওই 15,700 ঢোকানো আছে, নতুন করে যোগ করার দরকার নেই। তাহলে পুরোটাই নিয়েছি 72,300, দুটো যোগ করা হয়েছে, যোগ করে 1,43,100। এটা 2,36,000 থেকে বিয়োগ করে বেরিয়েছে 92,900। এটাই হচ্ছে ইনকাম ফ্রম হাউস নাম্বার 2। তাহলে ইনকাম ফ্রম হাউস নাম্বার 1 ছিল -30,000, আর এটা বেরিয়েছে 92,600 প্লাস। তাহলে এটা বিয়োগ করে বেরোচ্ছে 62,900। এটাই হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টিস। নিশ্চয়ই বুঝতে পেরেছ? ঠিক আছে। এতদিন আমরা যতগুলো অঙ্ক করেছি সব ওই হাউস নম্বর 1, হাউস নম্বর 2, মানে আমার 2-3টে বাড়ি অঙ্ক করেছি। এবার আজকে এখন যে অঙ্কটা করব সেটা দেখো একটা বাড়ির একটা পোর্শন হচ্ছে মালিক নিজে থাকে, অর্থাৎ সেলফ অকুপাইড, আর আরেকটা পোর্শনে ভাড়া দেওয়া আছে। ঠিক আছে, একটা অংশে মালিক নিজে থাকে আর একটা অংশে ভাড়া দেওয়া থাকে। এই ধরনের বাড়ির ক্ষেত্রে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি কীভাবে নির্ণয় করব সেটা আজকে শিখব। দেখো অঙ্কে 30 নম্বর অঙ্কটায় বলা আছে, 30 নম্বর তোমাদের বইতে দেওয়া আছে। দেখো, মিস্টার কে রয় ইজ দ্য ওনার অফ আ হাউস 75% অফ হুইচ ইজ লেট আউট at a monthly rent of rupees 20,000 and
25,000 is self-occupied for residents. The other particulars of the house for the year are as follows. তাহলে দেখো একটা বাড়ির 75% হচ্ছে লেট আউট মানে ভাড়া দিয়েছেন, আর 25% তিনি নিজের জন্য বসবাসের জন্য রেখেছেন, নিজের বসবাসের জন্য। তার মানে একটা বাড়ির 3/4 অংশ হচ্ছে মানে 75%, মানে 4 ভাগের 3 ভাগ হচ্ছে তিনি ভাড়া দিয়েছেন আর 1 ভাগে তিনি থাকছেন। তাহলে এই ধরনের অঙ্কর ক্ষেত্রে কীভাবে করব, দরকার বলা আছে মিউনিসিপ্যাল ভ্যালু 3,20,400, মিউনিসিপ্যাল ট্যাক্স 10% অফ মিউনিসিপ্যাল ভ্যালু, ফেয়ার রেন্ট 3,24,000, স্ট্যান্ডার্ড রেন্ট 3,21,600, ইন্টারেস্ট অন লোন 48,400, রিপেয়ার্স 42,700। কম্পিউট হিজ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কীভাবে করব। 30 নম্বর অঙ্কটা, 30 নম্বর অঙ্ক যেটা বললাম যে দুটো পোর্শন আছে, 75% লেট আউট আর 25% হচ্ছে অকুপাইড, সেলফ অকুপাইড। তাহলে এখানে লিখেছি দেখো, কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অফ মিস্টার কে রয় ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21 রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার 2019-2020। এবার কী আছে দেখো, প্রথমে এ পোর্শনে কী আছে, ইনকাম ফ্রম লেট আউট পোর্শন। ইনকাম ফ্রম লেট আউট পোর্শন 75%। 75%-এর মধ্যে প্রথমে কী বার করতে হয়, গ্রস অ্যানুয়াল ভ্যালু, অ্যাজ ইউজুয়াল অন্য অঙ্কর মতোই গ্রস অ্যানুয়াল ভ্যালু, কিন্তু বার করবো মাত্র 75%-এর ওপরে। তাহলে নোট 1-এ এসো, এখানে নোট 1-এ লিখেছি দেখো, ক্যালকুলেশন ফর গ্রস অ্যানুয়াল ভ্যালু অফ 75% লেট আউট পোর্শন। Step 1, reasonable expected rent. Municipal value and fair rent, whichever is higher, subject to the maximum of standard rent. এবার দেখো বইয়ে অঙ্কে বলা দেওয়া আছে মিউনিসিপ্যাল ভ্যালু আছে 3,20,400 আর ফেয়ার রেন্ট আছে 3,24,000। এটা তাহলে দুটোর মধ্যে বড় কোনটা, 3,24,000। তাহলে এর 75% নেওয়া উচিত। 3,24,000 মনে রাখো, 3,24,000 75%। আবার 3,24,000 এবং 3,21,000 মানে স্ট্যান্ডার্ড রেন্ট যেটা আছে 3,21,600, এই দুটোর মধ্যে কোনটা কম, স্ট্যান্ডার্ড রেন্ট। তাহলে সেটা তাহলে 3,21,600 সেটা এর উপরে 75%-এর ওপর নিতে হবে। তাই লিখেছি দেখো, প্রথমে হচ্ছে মিউনিসিপ্যাল ভ্যালু এবং ফেয়ার রেন্টের মধ্যে যেটা বড় সেটার সাথে স্ট্যান্ডার্ড রেন্ট যেটা ছোট সেটাকে হচ্ছে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, আমরা আগে অনেক অঙ্কে শিখিয়েছি। তাহলে এখানে বেরিয়েছে 3,21,600 হচ্ছে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট হওয়া উচিত, কিন্তু এর 75% লেট আউট। তাহলে 75% বার করে নিয়েছি আমরা 2,41,200। এই 2,41,200 বেরিয়েছে। এবার রেন্ট রিসিভ করেছি দেখো, অ্যাকচুয়াল রেন্ট রিসিভ বলে দেওয়া আছে অঙ্কে 20,000 টাকা পার মান্থ। তাহলে 20,000 × 12 করলে কত হয়, 2,40,000। তাহলে স্টেপ 1 আর স্টেপ 2-র মধ্যে কোনটা বড়, স্টেপ 1 আর স্টেপ 2-র মধ্যে বড় স্টেপ 1 মানে 2,41,200। এটাই হচ্ছে গ্রস অ্যানুয়াল ভ্যালু। তাই লেখা আছে হায়ার ভ্যালু ক্যালকুলেটেড ইন স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2 হচ্ছে 2,41,200। এটা এই দুটো অনেকবার করানো হয়েছে এতগুলো অঙ্কর মধ্যে। তাহলে 2,41,200 এটাই হচ্ছে আমাদের কি গ্রস অ্যানুয়াল ভ্যালু। বোঝা গেছে নিশ্চয়ই। এবার এর থেকে কী বাদ দিই আমরা, লেস মিউনিসিপ্যাল ট্যাক্স পেইড বাই ওনার। মিউনিসিপ্যাল ট্যাক্স পেইড বাই ওনার, মিউনিসিপ্যাল ট্যাক্স দেখো এখানে দেওয়া আছে 3,20,400, এটা হচ্ছে মিউনিসিপ্যাল ভ্যালু, তার 10% হচ্ছে মিউনিসিপ্যাল ট্যাক্স বলা হয়েছে। তাহলে এই 3,20,400 এটার পুরোটাই তো লেট আউট না, 75% লেট আউট। তাহলে এই 75% বার করে নিয়ে তার 10% করা হয়েছে, করে নেওয়া হয়েছে, বেরিয়েছে হচ্ছে 24,030। তাহলে এটা বিয়োগ করে বেরিয়েছে 2,17,100। এটা হচ্ছে নেট অ্যানুয়াল ভ্যালু 2,17,170, এটাই হচ্ছে নেট অ্যানুয়াল ভ্যালু। এর থেকে কী বাদ যায়, এর থেকে বাদ যায় ডিডাকশন আন্ডার সেকশন 24 স্ট্যান্ডার্ড ডিডাকশন। অ্যানুয়াল ভ্যালু যা তার 30%, অ্যানুয়াল ভ্যালু বেরিয়েছে 2,17,170, তার 30% করে বেরিয়েছে 65,151। আর ইন্টারেস্ট অ্যান্ড লোন দেখো দেওয়া আছে 48,400, তাহলে তার 75% হচ্ছে লেট আউট। তাহলে 70% বার করলে হচ্ছে 36,300। এই দুটো যোগ করে বেরিয়েছে 1,01,451।
এইটার থেকে এটা বিয়োগ হলো, বিয়োগ করে বেরিয়েছে 1,15,719। এটাই হচ্ছে লেট আউট পোর্শনের ইনকাম ফ্রম লেট আউট পোর্শন, ঠিক আছে। তারপরে সেকেন্ড পোর্শনটা আছে ইনকাম ফ্রম সেলফ অকুপাইড পোর্শন, এটা 25%। এটার যেরকম হয় নেট অ্যানুয়াল ভ্যালু নীল, আর লেস যায় ডিডাকশন একটাই, ইন্টারন্যাশনাল লোন আন্ডার সেকশন 24B, এটা 48,400 ছিল, তার 25%, কত হয় 12,100। এতে 12,100 এখানে চলে গেল নেগেটিভ ফিগার, তাহলে এটার থেকে এটা বিয়োগ করে বেরিয়েছে 1,03,619। এটাই হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। নিশ্চয়ই বুঝতে পেরেছো।